সংসার সপ্তম পর্ব। অনিচ্ছা সত্ত্বেও উঠল পায়েল, খানিকটা কৌতূহলে বশবর্তী হয়ে। এতজনের মাঝ থেকে আলাদা করে ডেকে ঠিক কী বলতে চায় কনিষ্ক, কী বা বলার আছে তার। হয়তো তখন গুরুজনদের সামনে স্ত্রীর সপক্ষে কিছু বলতে পারেনি, তাই ক্ষমা চাইবে। তবে পায়েল সহজে ক্ষমা করবে না। স্ত্রীর যথাযোগ্য সম্মান রক্ষা প্রতিটা পুরুষের কর্তব্য। করণবীর যা বলেছেন, যে আচরণ করেছেন পায়েলের সঙ্গে, সেটা তার স্বভাবের সঙ্গে খাপ খেয়ে যায়। তিনি ছোটবেলা থেকেই এটা শিখেছেন। এইভাবেই গঠিত হয়েছে তার ব্যক্তিত্ব। কিন্তু কনিষ্ক প্রথম দিন থেকেই পায়েলের স্বভাব সম্পর্কে অবগত, জেনে বুঝেই ভালোবেসেছে, সবাইকে মানিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে। সে কখনোই পাপার কথা শুনে তাকে। ঘরে এসে পায়েল তার স্বভাবসিদ্ধ উচ্ছল কণ্ঠে বলে উঠল, বলো, হঠাৎ এমন জরুরি তলব কেন? তখন বলতে না পারার জন্য এখন আফসোস হচ্ছে বুঝি? কি বলতে পারার কথা বলছো জানতে পারি? অসম্ভব ঠান্ডা কনিষ্কের কণ্ঠস্বর। দরজা বন্ধ করে চাপা কণ্ঠে বলে উঠল, গলার আওয়াজটা একটু নিচে করে কথা বলতে শেখো পায়েল। আমাদের বাড়ির একটা আভিজাত্য আছে। তোমাদের মতো মধ্যবিত্ত পরিবার নয়, যখন তখন চড়া সুরে কথা বলবে। আগরওয়াল পরিবারের মেয়ে বউরা কখনই এমন উঁচু স্বরে কথা বলে না, হাসেও না। ভীষণ রকম অবাক হলো পায়েল। প্রথমে সে ভাবতেই পারল না কনিষ্কের কথার উত্তরে কি বলবে। কি ভেবে এসেছিল আর কি শুনতে হলো। নিজেকে খানিক সামলে শান্ত সুরে বলে উঠল, আর পুরুষরা? এই পরিবারের পুরুষরা নিশ্চয়ই নিয়মিতভাবে ঘরের বাইরে চড়া গলায় কথা বলে থাকেন, নইলে তোমার বাবা খাবার টেবিলে সবার সামনে ওই রকমভাবে নতুন বউয়ের সঙ্গে কথা বলতে পারতেন না। শোনো কনিষ্ক, মাঝপথেই পায়েলকে থামিয়ে দিল সে। দেখো, তোমার যুক্তি বুদ্ধি নিজের কাছেই রাখো, সব সময় যুক্তি খাটানোর চেষ্টা করো না। আমাদের পরিবারে দাদি প্রধান, তাই তিনি যা বলেন আমরা সেটা বিনা বাক্যে মেনে নিয়ে থাকি। তুমিও তাই করবে, দাদির কথা মেনে নেবে। নিজের পছন্দে বিয়ে করেছি বলে প্রত্যাহিক জীবনে নতুন নতুন ঝামেলা চাই না। তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, শিক্ষিত। শুনেছি বিদ্যা বিনয় দান করে। তোমার আচরণে তো বিনয়ের ছিটাফোঁটাও দেখছি না। বিনয়ের সঙ্গে প্রতিবাদীর কোনো দ্বন্দ্ব নেই। বিনয়ী মানুষ প্রয়োজন পড়লে প্রতিবাদী হতেই পারে। যথাযথ শিক্ষা পেয়েছি বলেই ন্যায় আর অন্যায়ের মধ্যে ফারাক করতে জানি। তোমার দাদি বয়োজ্যেষ্ঠ হওয়ার সুযোগ নিয়ে অন্যায়ভাবে সবার সামনে আমায় উল্টোপাল্টা কথা বলছেন। মিষ্টি পছন্দ হয়নি, সেটা আড়ালে ডেকে নরমভাবেও বলতে পারতেন। আমি চেষ্টা করতাম তার পছন্দ মতো মিষ্টি বানাতে, কিন্তু তা না করে সবার সামনে আমার পরিবার তুলে কেবল তার যোগ্য জবাব দিয়েছি আমি। তোমার পরিবারের মতো আমার পরিবারও আমার কাছে দামি। তুমিও সেখানে উপস্থিত ছিলে, স্বামী হিসেবে তোমারই উচিত ছিল আমার হয়ে জবাব দেওয়া। তোমার সঙ্গে অকারণ তর্কে জড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। দয়া করে নতুন কোনো সমস্যার সৃষ্টি করো না। এক প্রকার পরিবারের অমতে গিয়েই তোমায় বিয়ে করেছি। নতুন করে আর কোনো সমস্যার সূত্রপাত ঘটিও না। কান খুলে একটা কথা শুনে রাখো পায়েল, দাদি হলেন আমাদের বাড়ির স্তম্ভ, মেরুদণ্ডও বলতে পারো। দাদি যাতে কষ্ট পায় তেমন কোনো কাজ আমি কোনোদিনই করব না। আর আমাকে যদি একটুও ভালোবেসে থাকো, তাহলে এমন কাজ তুমিও কখনো করো না। আমার দিব্যি রইল। কথায় কথায় দেরি হয়ে গেল, দোকানে বেরোতে হবে। ঝড়ের গতিতে দরজা খুলে বেরিয়ে গেল কনিষ্ক। পায়েলের দিকে একবার ফিরেও তাকালো না। এতক্ষণ শক্ত থাকা পায়েল আর সহ্য করতে পারল না, হু হু করে কেঁদে উঠল। ডাইনিং টেবিলে সবাই যখন তাকে নানা কথা বলছে, তখন নিজের ঢাল হয়ে থেকে সব কথার যোগ্য প্রতিউত্তর দিয়েছে সে।
কিন্তু কনিষ্কের এই দিব্যি কি জবাব দেবে সে? হঠাৎই বৌদি ভাইয়ের কথা মনে পড়ল তার। সেও কতবার এইভাবে বৌদি ভাইকে নাজেহাল করেছে সংসারে নিজের গুরুত্ব বজায় রাখার জন্য। আজ যখন নিজের সঙ্গে এমনটা ঘটছে তখন বুঝতে পারছে তার তৈরি করা পরিস্থিতি অপূর্বার জন্য কতখানি জটিল ছিল। বন্ধ ঘরে কতক্ষণ একা একা চোখের জল ফেলল পায়েল। বোবা চার দেওয়াল ছাড়া আগরওয়াল ম্যানশনের কেউ জানতে পারল না। হঠাৎ দরজায় টোকার শব্দ শুনে চমকে উঠল পায়েল। কে এলো এই অসময়ে? ঘর লগোয়া ওয়াশরুমে ঢুকে চোখে মুখে জলের ছাপটা দিয়ে দরজা খুলে দিল পায়েল। বাইরে গম্ভীর মুখে আদিত্য দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে একা একা চোখে জল ঝরাচ্ছিস? চোখ দুটো যে জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে। যেই মেয়েকে প্রতিবাদী রূপে চিনতাম সেই মেয়ে কিনা আজ চোখে জল ঝরাতে ব্যস্ত। হঠাৎ এমন কি ঘটল? সে খবরে তোর কি কাজ? তুই এখন যা আদি, আমার দুঃখের গল্প আমি নিজেই সামলে নিতে পারবো। যা পড়তে বস। নিজের জন্য অনেক কঠিন কেরিয়ার পথ বেছেছিস তুই। ফিউচার বেস্ট হোক এটাই চাই। তুই কাঁদলে আমার একটুও ভালো লাগে না। পড়াশোনায় একটু কম করলেও ঠিক সামলে নেব আমি। অনেকবার তোকে বলার চেষ্টা করেছি আমার দাদার স্বভাবের অর্থোডক্স, কিন্তু বলতে পারিনি। যদি তুই খারাপ কিছু মনে করিস। বলে উঠল আদিত্য। দরজা নক করে ঘরে ঢুকে এলেন দেবিকা। আদিত্যের দিকে তাকিয়ে বললেন, তুই এখানে কি করছিস? ভাবির সঙ্গে এত কথা কিসের? যা পড়তে বস। জানিস না দাদি এসব একদম পছন্দ করে না। মায়ের কথা শুনে মাথা নিচু করে কথা না বাড়িয়ে চলে গেল আদিত্য। পায়েলের জন্য ফেলে রেখে গেল এক রাশ মন খারাপ। ঠিক সেই মুহূর্তে এক ঝলক দেবিকার দিকে তাকিয়েছিল পায়েল। রোবটের মুখে স্নেহাতুর মাতৃমূর্তির ঝলক দেখে চমকে উঠেছিল সে। তাহলে এখনও বুকে গভীর অনুভূতির অক্ষর মালা বেঁচে আছে। এই অনুভূতিকে পুনর্জীবিত করতে হবে তাকে। অফিস ফেরত অর্কদ্যুতির সঙ্গে দেখা করতে গেল অপু। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অর্কবাবু বললেন, তোকে বড্ড মন মরা লাগছে অপু। এত মন খারাপের কারণ কি আমায় বলা যাবে? অফিসে কোনো সমস্যা হয়েছে বুঝি? প্যাকেটবন্দি ফিশ ফ্রাইগুলো দেখে মনটা একটু খারাপ হলো পরমার। মেয়েটা বড্ড ভালোবাসতো এসব চটপটা খেতে। প্রায় সন্ধ্যেবেলায় ফোন করে সুজয়কে আবদারের সুরে বলতো, একটু মোমো নিয়ে আয়, না হলে একটু চাউমিন, পাকোড়া। এখন নিরামিষ খাবার দাবারের সঙ্গে চূড়ান্ত আমিষভক্ত মেয়েটা কিভাবে মানিয়ে নিচ্ছে কে জানে। ভালোবাসা কি সত্যি এমন অন্ধ হয়? পায়েলকে ছাড়া এই ফিশ ফ্রাই তার মুখে রুজবে? পরমা ভাবলেন একবার পায়েলকে ফোন করে দেখবেন। যদি ফাঁকা একটু সময় পেলে টুক করে বাড়ি থেকে ঘুরে যায়। ফোনটা বাজছে। যৌথ পরিবারে রাতের রান্নার তদারকিতে ব্যস্ত ছিল সে। এখনও কলেজ শুরু হয়নি, কাজেই রান্নাঘরের কর্মনিপুণা হওয়ার ট্রেনিং চলছে জোর কদমে। লৌকিকি ক্ষীর সুখাদ্যে পর্যবসিত না হওয়ায় দেবিকার উপর হুকুম হয়েছে পায়েলকে রন্ধন শিল্পে দক্ষ করে তোলার। ময়দায় জল দেওয়ার বহর দেখে গম্ভীর সুরে বলে উঠলেন দেবিকা, তুমি জানতে না তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এইবার সবটা শিখে নিতে হবে। এখন তুমি আর বাড়ির ছোট্ট মেয়েটি নও, এখন তুমি আগরওয়াল পরিবারের বহূ। লোকজনকে রেঁধে খাওয়াতে না পারলে সম্মান থাকবে? এই কথায় কথায় সম্মানের প্রসঙ্গ শুনতে শুনতে পায়েলের সম্মানে বিরক্তি জন্মে গেছে। ময়দা মাখা ফেলে সবে সে ফোনটা হাতে ধরতে যাচ্ছিল, এমন সময় দেবিকা ফোনটা ধরে মিষ্টি হেসে গলায় মধু ঢেলে বলে উঠলেন, কাজের সময় দুমদাম অমন ফোন করবেন না বেয়াই। আমাদের যৌথ পরিবার, অনেক লোকজন, যখন তখন বাড়ির বহুকে এভাবে ফোন করলে আপনার মেয়ে আপনারই আছে আর আপনারই থাকবে। খামোকা এত চিন্তা করবেন না। আমাদের পরিবারের লোকজনকে তো দেখছেন, এখানে কি কোনো সমস্যা থাকতে পারে? আপনিই বলেন।
বারবার ফোন করলে মনোযোগ নষ্ট হয়। আমতা আমতা করে পরমা বললেন, সে কি আর আমি জানি না দিদি? মাথার উপর আপনারা আছেন তাই আমরা নিশ্চিন্ত, কিন্তু মায়ের মন তো বোঝেন নিশ্চয়ই। বড় আদরের মেয়ে আমার। আসলে একবারটা খুব দেখতে ইচ্ছে করছিল। সংকুচিত স্বরে বললেন, একবার যদি মেয়েটাকে পাঠিয়ে দিতেন, ওই কিছুক্ষণের জন্য আর কি। এই মুহূর্তে সম্ভব নয় দিদি। মেয়েকে আমাদের পরিবারের আদব কায়দাও শেখাতে হবে নাকি? সব সময় বাপের বাড়ি গিয়ে পড়ে থাকলে চলবে? তাছাড়া কয়েকদিন বাদেই মেয়ে জামাই একসঙ্গে ওখানে যাবে, তখন না হয় প্রাণ ভরে খাতির যত্ন করবেন। রাখি এখন। পত্রপাঠ আরজি নাকচ হওয়ার পরও লজ্জার মাথা খেয়ে পরমা কোনো রকমে বলে উঠলেন, দিদি আমার মেয়েটাকে দেখবেন। সন্ধেবেলা একটু টুকটাক মুখরোচক কিছু খেতে ভালোবাসে, দেখবেন একটু। মুখে তো আর তেমন কিছু বলতে পারে না। কি যে বলেন না দিদি, আপনার মেয়ে যদি মুখ ফুটে বলতে না পারে তবে কেই বা অমন সব কথা ঝরঝরিয়ে বলতে পারে? কয়েকদিন এসেই আমাদের সংসারে যা ঘটিয়ে চলেছে। যাক, ওসব কথা বাদ দিন, আপনারা ভালো থাকবেন। ফোনটা রেখে পায়েলের দিকে তাকিয়ে ঈষৎ মুখ বেঁকান দেবিকা। তোমার মা বোধহয় তোমায় ভালোভাবে চেনে না, নইলে তুমি বলতে পারো না? এমনটা ভাবতে পারতেন না বোধহয়। হাতটা তাড়াতাড়ি চালাও। মুখ তো সবসময় ফটর ফটর করে চলছে, হাত চলে না কেন? চোখ ফেটে জল এলো পায়েলের। বিয়ে করে শ্বশুরবাড়ি এলে বুঝি এইভাবেই কথায় কথায় অপমান করার অধিকার জন্মায়? দেবিকা আগের ব্যবহারের কথা মনে পড়ল। কত আদর, কত যত্ন। আর আজ তিনি নিজেও তো এর শিকার। তাহলে কিভাবে তিনি নিজের ছেলের বউকে এইভাবে? আমার কিছু হয়নি, তুমি খামোখা চিন্তা করছো। চিকেন স্যুপ ভর্তি চামচটা অর্কদূতির মুখের সামনে তুলে ধরল অপু। লক্ষ্মী ছেলের মতো চটপট খেয়ে নাও দেখি। খাওয়ার সময় কিন্তু একটাও কথা বলবে না। মেয়ের আদরটা ছেলে মানুষের মতোই উপভোগ করেন অর্কবাবু। তিনি যেমন ছোটোবেলায় আদর করে মেয়েকে খাইয়ে দিতেন, ঘুম পাড়াতেন, পাল্টা আজ অপু যেন ওইভাবেই ভালোবাসে, যত্নে তাকে খাইয়ে দেয়, শাসন করে। কি সুন্দর এই জীবনচক্র! শৈশব যৌবনে উত্তীর্ণ হয়, যৌবন বার্ধক্যে, তারপর আবার পুনরাগমনায় সে না হয় খাচ্ছি, কিন্তু তুই আগে বল, হয়েছেটা কি? মুখটা এমন শুকনো কেন তোর? সম্পর্কে তোর বাবা হলেও একজন মায়ের মতোই ভালোবেসে যত্ন আদরে মানুষ করেছি। আমার কাছে কোনো কথা লুকোস না মা। মন খারাপ হলে বাবাকে বলবি, না তো কাকে বলবি? স্যুপ খাওয়া শেষ হয়ে এসেছে। এমন সময় কলিং বেলটা সশব্দে বেজে উঠল। বাবার ভালোবাসার সুরে অপুর চোখে জল এসে গিয়েছিল। তাড়াতাড়ি করে সে জল মুছে বলল, তুমি বসো বাবা, আমি দেখছি এখন কে এলো। দরজা খুলতেই বাদামি কাগজের প্যাকেট হাতে তুলে ঢুকল সুজয়। জায়গায় জায়গায় তেলের ছোপ ধরেছে। আপনার জন্য নিয়ে এলুম। বাবাকে একটু ফিশ ফ্রাই দাও অপু, আমাদের ভাগটা ও বাড়িতে রেখে এসেছি। এক রাশ হাসি ফুটে উঠল অর্কদূতির মুখে। ফিশ ফ্রাই তিনি ভালোবাসেন বলে নয়, জামাই যে মনে করে তার জন্যও নিয়ে এসেছে, এতেই ভীষণ আনন্দ পেয়েছেন। মেয়ের দিকে করুণ চোখে তাকিয়ে বললেন, তুই কি বলিস মা? আমার কি ওসব খাওয়া ঠিক হবে? একটুখানি খেলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় বাবা। একগাল হেসে সুজয় অভয় দিল। আপনি এত চিন্তা করছেন কেন? আমি আছি তো। ফিশ ফ্রাই যেমন আপনার মেয়ের পছন্দের, তেমনই আপনারও। একটুখানি ফিশ ফ্রাই কেটে কাসুন্দি মাখিয়ে বাবার মুখে তুলে দিল অপু। আবেশে চোখ দুটো বুজে স্বাদ আস্বাদন গ্রহণ করতে লাগলেন প্রৌঢ় অর্কবাবু। কতদিন এমন সুস্বাদু খাবার তিনি চোখে দেখেননি। চোখ খুলে বললেন,
খুব সুন্দর বানিয়েছে বুঝলে সুজয়, আর একটুখানি আমায় দিবি মা? বাবার সকরুণ চাউনি দেখে অপুর চোখে জল ভরে এলো। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, আর একবার, এর বেশি কিন্তু চাইবে না। আমি চাই তুমি আমাদের মাঝে থাকো, যত্ন করে আগলে রাখো। প্লেট থেকে 2 টুকরো ফিশ ফ্রাই কেটে মেয়ে জামাইয়ের মুখে তুলে দিলেন পৌর। নিন্দত মুখে হেসে, আর তোরাও আমাকে এইভাবে ভালোবেসে আগলে রাখিস। কাজ শেষ করে নিজের ঘরে বসে মোবাইল ঘাঁটছিল পায়েল। ভাবছিল মাকে একটাবার ফোন করবে। এমন সময় চোরের মতো পা টিপে টিপে আদিত্য ঘরে ঢুকে এলো। টেবিলের ওপর একটা বড়সড় ঠোঙা রেখে বলল, তোর জন্য একটুখানি চুড়মুড় নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে ঠোঙাটা জানলা দিয়ে গলিয়ে ফেলে দিস। কথাটুকু শেষ করার অপেক্ষা শুধু, তাড়াতাড়ি চলে গেল আদিত্য। চুরমুরটা দানুম বানিয়েছে, টক ঝাল ঝাল ঝাল। চোখে জল এলো পায়েলের। আদিত্য তার কথা এত ভাবে আগে বুঝতে পারেনি তো। ফিশ ফ্রাইয়ের প্লেটটা ড্রয়িং রুমে টিভির সামনে বসে গোগ্রাসে খবর গিলে চলা সমরেশের দিকে এগিয়ে দিলেন পরমা। অবাক চোখে সেদিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, তোমার প্লেট কই? নাকি আজ আমার প্লেট থেকে একসঙ্গে দুজনে ভাগ করে খাবো? এসো তাহলে তোমায় খাইয়ে দিই। বাটন টিপে টিভি মিউট করলেন সমরেশ। আদিক্ষেতা করো না, এতদিন ধরে সংসার করছি, আজ অবধি কোনো দিন খাইয়ে দিয়েছ? না আলাদা করে আমার জন্য কিছু ভেবেছ? সব সময় খালি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাদের ভালো লাগা মন্দ লাগা, সেখানে আমি কোথায়? এখন শেষ বয়সে এসে যখন পাশে আর কেউ নেই, তখন মনে পড়েছে বিয়ে করা বইয়ের কথা। কিন্তু কি জানো, এখন না আছে আমার স্বাদ আহ্লাদ, না আছে কোনো ইচ্ছে। সংসারের ঘেরাটুপে দমবন্ধ হয়ে পিষতে পিষতে সব ইচ্ছেগুলো কখন যে মরে গেছে টেরও পাইনি। আমার ভুল হয়েছিল, নরম গলায় বললেন সমরেশ। সংসার মানে যে ব্যালেন্স করে চলা, সেই সময় তা আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম বাবা মায়ের বয়স হয়েছে, জীবনে অনেক কষ্ট পেয়েছে, এই শেষ বয়সে এসে তাদের খুশি রাখাটা সবচাইতে জরুরি। ভাই বোন ছোট, তাদের দেখতে হবে, মানুষ করতে হবে, জীবনে চলার পথে এগিয়ে দিতে হবে। বুঝিনি, সবার জন্য ভাবতে গিয়ে তোমার ইচ্ছেগুলোকে একটু একটু করে মেরে ফেলেছি, হারিয়ে ফেলেছি তোমার ভালোবাসা। কিন্তু পরমা, ভুল তো মানুষই করে, না বুঝে করা এই ভুলের কি কোনো ক্ষমা হয় না? ছোট্ট এক টুকরো ফিশ ফ্রাই কেটে পরমার মুখের সামনে ধরলেন সমরেশ। আগে পারিনি, কিন্তু আজ তো পারতেই পারি। এসো, আজ তোমায় নিজে হাতে খাইয়ে দিই। ঠিক সেই সময় কলিং বেলটা শব্দ করে বেজে উঠল। আমি যাই দেখি, ওরা বোধহয় ফিরল, ওদের ফিশ ফ্রাইটা দিয়ে আসি। দ্রুত পদক্ষেপে দরজার দিকে এগিয়ে গেলেন পরমা, যেন পালিয়ে বাঁচলেন। পরমা দ্রুত চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চাপলেন সমরেশ। কাঁটায় গাঁথা ফিশ ফ্রাইয়ের টুকরো মুখে পুরে ভাবলেন, ক্ষমা মেলে না সহজে, সময়ের কাজ সময়েই করতে হয়। এক্ষুনি ফিশ ফ্রাইগুলো মাইক্রো করে নিচ্ছি। মা, আপনি কটা ফিশ ফ্রাই খাবেন? বাবা তো কাসুন্দি বেশি ভালোবাসে, অপু দ্রুত বলে উঠল। আসলে অর্কদ্যুতির সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়ে ফিরছে তারা। পরমা কখন খারাপ লাগে বোঝা মুশকিল। এই মুহূর্তে পরমার মনের অবস্থা ভালো নয়, জানে অপু। পায়েলকে নিয়ে প্রতি মুহূর্তে চিন্তায় ডুবে রয়েছে মাতৃহৃদয়। তোমার বাবাকে গরম করে প্লেটে স্যালাড কাসুন্দি দিয়ে দিয়েছি। আমি ফিশ ফ্রাই খাবো না, তোমরা খেয়ে নাও, সময় মতো ডিনার সার্ভ করে দেব। কেন খাবে না ফিশ ফ্রাই? তোমার ছেলে ভালোবেসে নিয়ে এলো, একটা অন্তত খেয়ে দেখো, আমি গরম করে দিচ্ছি। বললাম তো ভালো লাগছে না, সব সময় কেন জোর করো অপু?
পরমার কণ্ঠস্বরের রুক্ষতার আভাস টের পেল দুজনে। সুজয়কে চোখের ইশারা করতেই সে গিয়ে পরমার গলা জড়িয়ে ধরল। পায়েলের জন্য বুঝি তোমার ভারী মন খারাপ লাগছে মা? বোনটা আমার সন্ধ্যায় চটপটি খেতে ভারী ভালোবাসতো, কিন্তু মন খারাপ করে কি করবে মা? আমরা তো আর জোর করিনি, ও স্বেচ্ছায় ওই সোনা শেকলে বন্দি জীবন বেছে নিয়েছে। আগরওয়াল পরিবারের সোনার খাঁচা যে পায়েলের ভারী পছন্দের। সবই জানি রে বাবু, তবু মন মানে কই? এত আদরে মানুষ করলাম মেয়েটাকে, এখন ইচ্ছে হলে কথা পর্যন্ত বলতে পারি না। ঝরঝর করে কেঁদে ফেলল পরমা। আবেগ ভরে মায়ের পিঠে হাত লাগালো সুজয়। বাড়ির সবার মনই পুড়ছে পায়েলের জন্য, কিন্তু কী বা করবে তারা? এই জীবন যে মেয়েটা স্বেচ্ছায় বেছে নিয়েছে। আগরওয়াল পরিবার প্রাচীন যুগের নিয়ম কানুনে নিগড়ে বাঁধা। স্বেচ্ছাচারিতা প্রবেশ নিষেধ সেখানে। প্রথম দিনই বুঝেছিল তারা, কিন্তু পায়েল এতদিন ও বাড়িতে গেছে, তাও কিছুই বুঝতে পারল না কেন? নাকি চোখে আটা মোহের পট্টি তাকে কিছুই বুঝতে দেয়নি? কেনা বেচার পাট চুকিয়ে কনিষ্ক ফিরল রাতে। খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকেই পায়েলকে কোলে তুলে নিল। তোমার জন্য সারপ্রাইজ আছে জান। চাই না আমি কোনো সারপ্রাইজ। এভাবে সকালে কথা বললে আমার সঙ্গে আমার একটুও ভালো লাগেনি। বাড়ির বড়দের সঙ্গে কোনো রকম মনোমালিন্য হোক আমি চাই না। এই আগরওয়াল পরিবারে জন্ম লাভ করেছি বলে আমি গর্বিত। গম্ভীর মুখে বলে উঠল কনিষ্ক। একটা কথা তোমায় বলি, আগেও বলেছি এখনও বলছি, এই বাড়িতে কিছু নিয়ম চলে এসেছে বহুদিন ধরে। দুদিনের জন্য এসে তুমি তাকে পাল্টানোর চেষ্টা করো না। ঝড় উঠবে, প্রলয় ঝড়, আর সেই ঝড় সামলানোর ক্ষমতা না তোমার আছে আর না আমার। এসো, সারপ্রাইজ দেখবে এসো। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ হলেও যখন কন্টিনেন্ট ট্যুরের টিকিট দুটো চোখের সামনে দেখতে পেল পায়েল, তখন উত্তেজনায় নেচে উঠল মন। অভিমান ভুলে ছো মেরে টিকিট দুটো ছিনিয়ে নিয়ে বলল, তুমি আমায় এত ভালোবাসো? আমার কতদিনের স্বপ্ন ছিল পুরো কন্টিনেন্ট ঘুরব, হানিমুনও হবে, আমার স্বপ্ন পূরণও হবে। আমায় কিন্তু কালকেই একবার শপিংয়ে নিয়ে যেতে হবে। সব হবে, কিন্তু দয়া করে সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা ছবি পোস্ট করো না, তাহলে কিন্তু আমাদের আর বাড়িতে থাকতে দেবে না। হাসতে হাসতে বলে উঠল কনিষ্ক। এক্ষুনি মাকে ফোন করছি আমি, জাস্ট ভাবতে পারছি না হানিমুনে আমরা কন্টিনেন্ট যাচ্ছি। ওয়াও কনিষ্ক, থ্যাঙ্কস ফর দ্য লাভলি সারপ্রাইজ। ফোনটা রেখে ব্যালকনিতে বসলো পরমা। রূপোর থালার মতো সুগোল চাঁদ উঠেছে আকাশে। পূর্ণিমা জ্যোৎস্না লোকে ভেসে যাচ্ছে চরাচর। কেমন যেন অপার্থিব এক পরিবেশ। হঠাৎ মাথায় চেনা মানুষের স্পর্শ পেল পরমা। তুমি কখন উঠে এলে? মেয়ের ফোন পেলে মেয়ে বেজায় খুশি আজ। কয়েকদিন বাদে বিদেশ ঘুরতে যাচ্ছে। তবুও তুমি খুশি নয় কেন পরমা? আমি তো বললাম সোনার শিকলে বন্দি আমাদের পায়েল ভালো আছে নিজের মতো করে। ওর জন্য দুঃখ পেও না তুমি। সবার ভালো থাকার সংজ্ঞা এক রকম নয়। মুখে এ কথা বললেও মানতে কি সমরেশেরও পাচ্ছেন? তাহলে কেন এই মুহূর্তে বাতাসে মিশে গেল তার দীর্ঘশ্বাসের শব্দ। প্যাকিং চলতে লাগলো তার নিজস্ব গতিতে। খবরটা জেনে অপু সুজয় দুজনেই ভারী খুশি হলো। নিজের সংসারে খাপ খাইয়ে নিচ্ছে পায়েল, তার সঙ্গে মিলেমিশে সংসার সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। এর চাইতে ভালো আর কি হতে পারে? তাদের আশঙ্কা যে শেষ পর্যন্ত সত্যি হয়নি, এটাই তো সবচাইতে আনন্দের বিষয়। ডিনার টেবিলে গম্ভীর মুখে খবরটা দিল কনিষ্ক। দাদি মোহিনী একবার নত মুখে
পরিবেশনরত পায়েলের দিকে আর একবার কনিষ্কের দিকে সোজাসুজি তাকিয়ে সামান্য থেমে বললেন, তোমরা জুটিতে কোথায় ঘুরতে যাবে সে নিয়ে আমি কোনো রকম কথা বলতে চাই না, কিন্তু সেখানে গিয়ে এমন কিছু করো না যাতে আগরওয়াল পরিবারের সম্মানে আঁচ পড়ে। কিন্তু দাদি, তোমার কি আমার ওপর বিশ্বাস নেই? তুমি কিভাবে ভাবলে আমরা এমন কিছু করব? থালা থেকে মুখ না তুলেই বলে উঠল কনিষ্ক। ছিল বিশ্বাস, কিন্তু তুমি নিজে হাতে তা ভেঙেছ এই মেয়েকে বিয়ে করে। সহবত শিক্ষা অবধি জানে না, কোনো কথা পছন্দ না হলেই মুখে মুখে তর্ক করে। এটুকুও শেখেনি বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। আশা করি তুমি ওকে ঠিকভাবে বুঝিয়ে দিয়েছো এ বাড়িতে থাকতে হলে ভবিষ্যতে মুখে কুলুপ এঁটে থাকতে হবে। মাথা নিচু করে ঘাড় নাড়ল কনিষ্ক। এই ধরনের আচরণ করে দাদির চোখে পায়েল তাকে ছোট করে দিচ্ছে। সেই মুহূর্তে পায়েলকে বিয়ে করার ফায়দাগুলো দেখেছিল, শুধু ভেবেছিল নিজের ভবিষ্যতের কথা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে এত ঝামেলা নেওয়া চাইতে দাদির কথা মতো সুহানিকে বিয়ে করে নিলেই হতো। কিন্তু উপায় কই? তীর যে এখন হাত থেকে বেরিয়ে গেছে। উপযুক্ত প্রত্যুত্তর দিতে গিয়েও থেমে গেল পায়েল। কন্টিনেন্ট ট্যুরটা আগে ভালোই হয়ে যাক, তারপর না হয় এই রোজকার থোর বড়ি খাড়া জীবনের ঝামেলা নিয়ে বসা যাবে। এ বাড়ির অযৌক্তিক নিয়ম কানুন, কথায় কথায় আভিজাত্যের দোহাই দেওয়া এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মধ্যযুগীয় আদব কায়দা পর্দা প্রথার অবসান সে ঘটাবে। কয়েক বছরের মধ্যেই আগরওয়াল পরিবারের নারী পুরুষ এক টেবিলে খেতে বসবে। মেয়েদের পরিবেশনের জন্য এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। প্রয়োজনে দাদি মোহিনীর সঙ্গে এক প্রকাশ্য দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হবে সে। কিন্তু এই বন্দি জীবনে অভ্যস্ত মানুষগুলোকে মুক্তির আলো দেখাবেই। প্লেটে প্লেটে গোবিকা পরোটা তুলে দিচ্ছিল পায়েল। এমন সময় কালবৈশাখী সর্বনাশা ঝড়ের মতো হাজির হলো সুহানি। মোহিনীর গলা জড়িয়ে ধরে বলল, এখন তুমি কেমন আছো দাদি? একদম ফিট তো? ইউ নো আই মিস ইউ সো মাচ। সে তো আমিও তোকে সবসময় মিস করি রে মেয়ে। কনিষ্ককে কত করে বললাম বিয়ে করে একবারে বাড়ি নিয়ে আসতে, যাতে সবসময় তুই আমার সঙ্গে সঙ্গে থাকতে পারিস, কিন্তু সে শুনল কই? সে তো ওই বেয়াদব মেয়ের প্রেমে পড়ে। আমার ছোট নাতিটাকে তোর কেমন লাগে রে? যদি পরের মৌসুমে গলায় ঝুলিয়ে দিই চলবে? থাকবি সারা জীবন? কেরিয়ারটা আগে গড়তে দাও দাদি। বিয়ে শাদির জন্য তো সারা জীবন পড়ে রয়েছে। সামনে ইউপিএসসি পরীক্ষা, পড়া ছাড়া এই মুহূর্তে অন্য কিছু ভাবা? চোখ তুলে তাকাতেই পায়েলের দিকে চোখ পড়ল আদিত্যের। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল। পাস না করতে পারলে দোকানে বসবি, আমাদের তো আর ভাত কাপড়ের চিন্তা নেই। তুই যে চাকরি না করলে সংসার চলবে না। সুহানি মা ঘরে এলে আমরা সবাই নিশ্চিন্ত হই। তুমি কি বলো মা? ডাইনিং টেবিলে রায়দানের ভঙ্গিতে ঘোষণা করলেন করণবীর আগরওয়াল। এক্ষুনি আমিও বিয়ে টিয়ে করতে পারবো না, আদুরি ভঙ্গিতে বলে ওঠে সুহানি। নেক্সট উইকে আমি কন্টিনেন্ট ট্যুরে যাচ্ছি। লস অ্যাঞ্জেলেসে একটা বিজনেস ডিল আছে, পাপা যেতে পারবে না। সেই সময় কোলাবোরেশনের জন্য জাপানের একটা কোম্পানি থেকে গেস্ট আসছে, তাই বাবার বদলে আমি যাচ্ছি। ভাবলাম অনেক দিন বাদে বিদেশ যাচ্ছি, একটু কন্টিনেন্ট ঘুরে আসি, কয়েকটা নতুন দেশও দেখা হবে। পাপার কোনো আপত্তিও নেই। কবে যাচ্ছিস তুই? গভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন মোহিনী দেবী। ওই তো আগামী মঙ্গলবার দুপুর 3টেয় ফ্লাইট। আরে ওই ফ্লাইটেই তো আমরাও যাচ্ছি, আগ বাড়িয়ে বলে উঠল কনিষ্ক। চাইলে
তুমি আমাদের জয়েন করতে পারো। এতক্ষণ জার্নি বোর হতে হবে না। 3 বন্ধু মিলে দিব্যি আড্ডা জমে যাবে। কথাটা যেন লুফে নিলেন মোহিনী দেবী। এটা কিন্তু আমাদের কনিষ্ক ভালোই বলেছে। তুই বরং ওদের সঙ্গেই চলে যা, একলা যেতে হবে না। বন্ধুরা মিলে একসঙ্গে আনন্দও করতে পারবি। কিন্তু সুহানি তো একা যাবে না, ওর ম্যানেজার লোকজনও থাকবে নিশ্চয়ই। বিজনেস ডিলের ব্যাপার যখন। তারা তো আর বিজনেস ক্লাসে যাবে না, তারা যাবে ইকোনমি ক্লাসে। তাছাড়া যখন একই ফ্লাইটে যাচ্ছি তখন একসঙ্গে যেতে অসুবিধা কিসের? তোমায় বলেছি না অকারণে মুখে মুখে তর্ক করবে না। আমার একদম পছন্দ নয়। সবার সামনেই পায়েলের ওপর ঝাঁঝিয়ে উঠল কনিষ্ক। চোখে জল এসে গেল পায়েলের। এমন হানিমুন কি সে চেয়েছিল? চায়নি। তার সঙ্গে কনিষ্ক এমনটা করছে কেন? কখন সুহানি পাশে এসে দাঁড়িয়েছে পায়েল টেরও পায়নি। ফিসফিসিয়ে বলে উঠল, তোর বর তোরই থাকবে রে, একটু না হয় আমি সঙ্গে নিয়ে গেলুম, ক্ষতি কিসের? চলবে।